কত সুন্দর আমাদের দেশ, কত সুন্দর আপনাদের সমন্বয়, যাদেরকে জুতাতে পিটাইলেও মান সম্মান আমাদের ক্ষয় হবে, আপনাদের না। যাদের বাবা মায়েদের ধিক্কার জানাই যে সমন্বয়করা, সার্জিস আলম, আমি নাম উল্লেখ করে বলতেছি, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, নাহিদ। এই নাহিদ তো আরেক চোর, এ তো আরেকটা চোর। সিলেটে নাকি 12 কোটি টাকা দুর্নীতি, সার্জিস আলমের বাসায় 2 কোটি টাকা, এই হাসনাতের বাড়িতে 100 কোটি টাকা, এরকম তো আরও অনেক আছে। ওই যে আসিফ নজরুলের বাড়িতে কোটি করে 5 কোটি টাকা নিয়ে এক একজনকে ছেড়ে দেয়, 2 কোটি টাকা আরেকজনকে বর্ডার ক্রস করে দেয়। এদের মধ্যে কোটি কোটি টাকা। এদের কেমন বাবা মা যে বাবা মা একবার জিজ্ঞেস করে না, বাবারা এই টাকাগুলো কোত্থেকে নিয়ে আসছো? এই প্রতিটা টাকা বাংলাদেশের জনগণের অভিশাপের টাকা। এক একটা অভিশাপ 100টা বিষাক্ত সাপের চেয়ে বেশি। এগুলো কেন তার বাবা মা বলে না? ধিক্কার জানাই। তাদের তো লজ্জা থাকা উচিত। এবং কি তাদের আত্মীয় স্বজনদের আমি বলি, তারাও কেউ বলতে পারে না তোমার ছেলে 5 লাখ টাকা 2 লাখ টাকা দামের মোবাইল ইউজ করে, 1 কোটি টাকা দামের গাড়ি ইউজ করে, গাড়িগুলো কোথেকে পায়? যে একটা শার্ট কিনা, নতুন শার্ট কেনার সামর্থ্য যার নাই, সে আজকে 2 কোটি টাকার গাড়িতে চলে ঘুরতেছে। কোথেকে আসছে টাকাগুলো? এগুলো তাদের বাবা মা তাদের কোনো প্রশ্ন করে না। আমি ধিক্কার জানাই, লজ্জা লাগে আমার এদের কথা বলতে। তবে এই যে আগুন দিছে কিছুদিন আগে, এটা কারা দিছে? আপনি কি মনে করেন এই আগুনটা লাগছে? ইম্পসিবল। এই আগুনটার সাথে এখানের উপদেষ্টা সমন্বয়করা জড়িত আছে। বর্তমান এই সরকার যাওয়ার পর থেকে আমরা কঠিন অবস্থায় আছি, কঠিন অবস্থায়। মানে এই হাসিনা যাওয়ার পর থেকে মানে কারণ হয়েছে কি, এই যে রাস্তা মনে করেন, ধরেন একটা সাপোজ 20টা রাস্তা আছে, 20টা রাস্তার মধ্যে যদি 8টা বন্ধ করে থাকে, আমরা চলাফেরা করুন কোন জায়গায়? বৈষম্য বিরোধী যে আন্দোলন হলো, ছাত্র আন্দোলন, আদৌ খুব বৈষম্য দূর হয়েছে? আমি তো দেখি প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ক্ষেত্রে এখনো সেই আগের থেকে আরো বেশি বৈষম্য চলছে। স্বাধীনতা পেয়েছি, দ্বিতীয় স্বাধীনতা, এটা বলা যাবে না। ন্যূনতম লজ্জাবোধ থাকলে এরকম কথা বলতে পারে না কোনো শিক্ষার্থী, বলতে পারে না যদি তার মৌলিক কোনো শিক্ষা থাকে। বাংলাদেশ আওয়ামী লীগ ঐতিহ্যবাহী সংগঠন, স্বাধীনতা সংগ্রামের আগের থেকে, ভাষা আন্দোলন থেকে এই আওয়ামী লীগ সংগঠন ঐতিহ্যবাহী সংগঠন। আমি চাই না যে এই সংগঠন নিষিদ্ধ। যদি ন্যূনতম কারো লজ্জাবোধ থাকে, এরকম কথা বলবে না যে স্বাধীন করেছি, সংস্কারও করবে। যে বিভিন্ন গ্রাফিতি লেখছে, অনেক গ্রাফিতি আমি সাধুবাদ জানাই, কিন্তু এরকম গ্রাফিতি আমি সাধুবাদ জানাই না যারা লেখছে যে স্বাধীন করেছি, সংস্কারও করব। স্বাধীন একবারই হয়েছে। দেশ তো শুধু ছাত্রের না, শুধু ছাত্রেরা এই দেশে বসবাস করে না, আমরাও বসবাস করি। বর্তমান সরকার এগুলো ম্যান্ডেট করতে পারতেছে না, আর উনি রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব না, ওনার দেওয়া সম্ভব না। এখানে প্রয়োজন, খুবই জরুরি প্রয়োজন রাজনৈতিক ব্যক্তিত্বের। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বৈষম্য বিরোধী যে আন্দোলন হলো, ছাত্র আন্দোলন, আদৌ খুব বৈষম্য দূর হয়েছে? আমি তো দেখি প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ক্ষেত্রে এখনো সেই আগের থেকে আরো বেশি বৈষম্য চলছে। আওয়ামী লীগ সরকারের আমলে আমরা যে শান্তিটা পাইছি, কোন সরকারের আমলে পাই নাই। আমাদের কাছে আওয়ামী লীগ সরকারই ভালো ছিল। কোন দিকে না দিছে, যার ঘর নাই হ্যাঁ ঘর করে দিছে, মানে বিয়া করে পোলা বান্ডা করে থাকলে ওর বাতারা হতো দিছে আওয়ামী লীগ সরকারে। বহুত কষ্টের মধ্যে আছি বাবা, বহুত কষ্টের মধ্যে আছি। কি বলবো তোমরা লোকে, আগে যে কামাইটা ছিল, বর্তমানে বাবা এই কামাইটা আমাদের নাই। আমার পেটে ভাত নাই, পিন্দরে নাই কাপড়। এখন দিন খাল এক আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না, কেউ জানে না কি কষ্টে যে দিন যাচ্ছে আমাদের। আর বাপে বাংলা ভাষা আনছে, আর বাপের মূর্তিতে যদি জুতা মারে, তাহলে এটা জিনিসটা তো অনেক বেদবি হয়ে যায়, অনেক বেদবি করে ফেলছে। শেখ হাসিনা স্বৈরাচার ফিরে আসুক, এটা চান কি? অবশ্যই। 2012 সালের পরের থেকে তো মানুষ এরকম উন্নয়ন দেখে নাই। আপনার আমার এটা কল্পনার বাইরে। 2012 সালের পরে মানুষ যেরকম, আপনি মেট্রো রেল তো জীবনে চোখে দেয়ই নাই, বাপের জীবনে মেট্রো রেল দেখছে জীবনে 2012 সালের পর। 2018-19-এর পর শেখ হাসিনা একটু হইলো করছে, এটা আমরা মানি। আমরা তো শেখ হাসিনার 2 কোটি মানুষের যাই এয়ারপোর্টে মালা দিয়ে আনুন। শুধু শেখ হাসিনার ডাকের অপেক্ষা আমরা সাধারণ মানুষ আছি। আমরা হইলাম শেখ হাসিনার রিজার্ভ ফোর্স। শেখ হাসিনা ডাকান মাত্রে আমরা আন্দোলনে আছি, কোনো সমস্যা নাই। পাতাল রেলের কাজ চলে, কর্ণফুলী টার্নেল, ঢালাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, আপনার পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আরো বড় বড় মেগা প্রকল্প, এদিক বিগত অনেক নেতা কল্পনাও করেন যেটা শেখ হাসিনা করিয়া দিয়ে গেছে। প্রথমত মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব একজন আপাদমস্তক ভদ্রলোক মানুষ, তো যার জন্য উনি এই কারণেই জুলাই আগস্ট মাসের মধ্যে নির্বাচনটা চেয়েছেন। ওনার সিটে যদি মনি ভাই থাকতেন, আমি থাকতাম, তাহলে আমি বলতাম মার্চ মাসে নির্বাচনটা দিয়ে দেওয়াটাই বেটার। এর কারণ উনি অবশ্য বলেছেন ওনাদের স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্তের আলোচনার প্রেক্ষিতে ওটাভাবে বলেছেন, বাট ইন্ডিভিজুয়াল যদি আমাকে বলা হতো বলার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে, তো আমি বলতাম যে আপনি অনতি বিলম্বে মার্চ মাসের মধ্যে, আরও বেটার হয় ফেব্রুয়ারি মাসের মধ্যে যদি দিয়ে দেন, এটা ভালো হয়। কারণটা কি? কারণটা হলো যে আমরা
বিশ্বাস করে, সবাই বিশ্বাস করে তাকে একটা আমানত দিয়েছি। এবং এ জাতির এত সমন্বিত বিশ্বাস ইতিপূর্বে অন্য কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব পায়নি, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস পেয়েছেন। এখন আমরা তাকে আনকন্ডিশনালি দিয়েছি এবং মেন্টালি মোরাললেস আমি জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাস পর্যন্ত বলতে পারি যে সমস্ত রাজনৈতিক দলগুলোই মনে প্রাণে তারা বিশ্বাস করছে যে ঠিক আছে, বছর দুয়েক চলুক, তারপরে সব কিছু স্ট্যাবল হোক, তারপরে একটা সুন্দর নির্বাচন হোক। এটা তাদের একটা অনেস্ট থিঙ্কিং ছিল। এর কারণে হলো বিএনপি নিজেও জানে, ধরুন এখন জনাব তারেক রহমান দেশের বাইরে আছে, তো উনি আছেন এখন প্রায় 20 বছর, 17-18 বছর দেশের বাইরে আছেন। তো বোঝার চেষ্টা করুন যে পলিটিক্যালি যদি বঙ্গবন্ধুর সঙ্গে তুলনা করেন, হি ইজ এ মাস্টারপিস। মাত্র 9 মাস উনি দেশের বাইরে ছিলেন না। তো 9 মাস পরে তিনি বাংলাদেশে এসে দেশের বাইরে ছিলেন, অর্থাৎ তিনি দেশের ভেতরে ছিলেন না। এবং 9 মাস পরে এসে তিনি তার দীর্ঘদিনের বন্ধু তাজউদ্দিন সাহেবকে চিনতে পারলেননি। তিনি মোস্তাক সাহেবকে ভুলে গিয়েছেন, তোফায়েল সাহেবকে চিনতে পারেননি, আসম আব্দুর রবকে ওজন করতে পারেননি। ফলে কি হলো, সব কিছু এলোমেলো হয়ে গেছে। কিন্তু বঙ্গবন্ধুর হাতে যদি 1 বছর 2 বছর সময় থাকতো দেখার মতো, তাহলে তার এই পলিটিক্যাল ব্লান্ডারগুলো হতো না। এখন জনাব তারেক রহমান সাহেব যদি 17 বছর দেশের বাইরে থাকেন, এখন উনি ওখানে বসে স্কাইপেতে কথা বলছেন, দলের যারা নেতাবৃন্দ আছেন তাদের সঙ্গে কথাবার্তা বলছেন, সেটা এক কথা। কিন্তু যখনই উনি পল্টন ময়দানে এসে বক্তব্য দিবেন, উনি যখন একটা অফিস নিয়মিত করবেন, হাজার হাজার নেতাকর্মী তার কাছে যাওয়ার পরে এবং একটা বিরুদ্ধ পক্ষ এখানে তৈরি হয়ে যাবে। এখন ওই বিরুদ্ধ পক্ষকে মোকাবেলা করার জন্য রাষ্ট্রের যে একটা শক্তি দরকার, সেই শক্তিটা ক্রমশ এই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বিশ্বাসহীনতায় পরিণত হয়ে যাচ্ছে। আপনি চিন্তা করুন, এমনকি যেদিন শেখ হাসিনার পতন হলো আগস্ট মাসের 5 তারিখে, ওই দিন পর্যন্ত থানা, পুলিশ, প্রশাসন, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সম্পর্কে সাধারণ মানুষের যে বিশ্বাস ছিল, আজকের দিনে কিন্তু সেই বিশ্বাসটা নেই। তো এই বিশ্বাসটা নেই কেন? ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তাদের যারা লোকজন আছেন তাদের অদক্ষতার কারণে, কিংবা নন কোঅপারেশনের কারণে, অথবা অতি চালাকির কারণে, অতিমাত্রা চালাকির কারণে। সেই চালাকিটা কি? সেই চালাকিটা হলো, তারা আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে একটা বিশেষ রাজনৈতিক দলকে, বিএনপির মতো একটা রাজনৈতিক দলকে একেবারে পলিটিক্যালি ডিস্ট্রয় করে দেওয়ার জন্য, তাদের বিরুদ্ধে নিত্য নতুন মানে বদনাম হবে, চাঁদাবাজি হবে, দখলদারিত্ব হবে, এই সমস্ত বদনামগুলো বিএনপিকে অক্টোপাসের মতো আঁকড়ে ধরবে। এবং যখন সত্যিকার অর্থে ভোট হবে, তখন মানুষ বলবে যে না, ভোট দিলে বিএনপি আসবে, আমরা এই ভোট চাই না, বিএনপিকে চাই না। ওইরকম একটা অরাজকতা পরিস্থিতি সৃষ্টি হওয়ার মতো একটা পথ তৈরি হয়ে গেছে গত 5 মাসে। তো এর ফলে কি হলো, বিএনপির যারা কর্তৃপক্ষ তারা দেখতেছে যে এই সরকারের হাতে যতদিন ক্ষমতা থাকবে, যত প্রলম্বিত হবে, এই যে তাদের যে এখন দুর্নাম এবং বদনাম, এটার সংখ্যা বাড়তে থাকবে, অবিশ্বাসের সংখ্যা বাড়তে থাকবে। এমনকি আওয়ামী লীগ জমানাতে তাদের ভিতরে যে বিশ্বাস ছিল, অস্তিত্ব ছিল এবং একটা ফাইটিং টেন্ডেন্সি ছিল, এটা এখন বুমেরাং হয়ে যাচ্ছে তাদের দিক থেকে। এই জন্য মূলত এই দলটিকে বাঁচিয়ে রাখার জন্য, এই দলটিকে টিকিয়ে রাখার জন্য বিএনপি ছাড়া, দ্রুত নির্বাচন করা ছাড়া আর কোনো উপায় নেই। দেয়ার ইজ নো ওয়ে। আদারওয়াইজ তাদেরকে আজীবন এইভাবে জাতীয় পার্টি হয়ে বা ধরেন আরো ছোট ছোট পার্টির মতো হয়ে তাদেরকে বাঁচতে হবে। এই হলো বাস্তব অবস্থা। আপনার নিজের কথা? এটা আমার নিজের কথা না, এটা হলো ওই আমার মূল প্রশ্নের উত্তর। কিন্তু আপনাকে ব্যক্তিগতভাবে আমার একটা প্রশ্ন ছিল। প্রথমত হলো যে আমি খুব ছোট করে, আপনার সময় কিন্তু প্রায় শেষ। হ্যাঁ, প্রায়। আমি খুব ছোট করে হলো যে গত 3-3.5 মাস ধরে আমি আসলে কোনো টেলিভিশনগুলোতে যাচ্ছি না। টেলিভিশনগুলোতে যাচ্ছি না, 2টো অনুষ্ঠান করেছি, আপনার এই একটা অনুষ্ঠান আর একটা বোধহয় মতি ভাইয়ের অনুষ্ঠান, ফ্রন্ট লাইনে যাচ্ছি। এর কারণ হলো, এখানে যে বিষয় নিয়ে আলোচনা করব, একটা প্রতিপক্ষ যারা আসতেছেন তারা যে বক্তব্য দিচ্ছেন, আমি এদের সঙ্গে বার্গেনিং করা, কথা বলা, কাউন্টার কোনো কথা বলা, সাজেস্ট করার মতো আমার আলাদা কোনো মানে আমার তথ্যপাত্র আমার কাছে মনে হচ্ছে না যুক্তিযুক্ত যে ইট উইল বি ভেরি অ্যাট্রাকটিভ।